আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জনি আলম। শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর বর্তমানে অধ্যয়নরত আছি চতুর্থ বর্ষে। আসলে সময়ের অভাবে তোমাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, ভিডিও দেওয়া হচ্ছে না। বাট এখন তোমরা এমন একটা ভাইটাল মুহূর্তে আছো, আমি আসলে টাইম বের করে এই ভিডিওটা না করলে না হয়, এরকম একটা মুহূর্ত। তোমাদের শেষ 15 দিনের মেডিকেল ভর্তি প্রস্তুতির যে প্রিপারেশন, তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বে আছো। সহজ কথা হচ্ছে, তোমরা এই 15 দিনের আগে বিগত যে 1.5-2 মাস বাকি ছিল, তখন পর্যন্ত তোমরা সব ঠিকঠাক ছিল। তোমাদের মাথায় ছিল যে হ্যাঁ, আমি এখন বায়োলজি সম্পূর্ণ বইটা একবার রিভাইজ দিব, ফিজিক্সটা এতবার রিভাইজ দিব, এই চ্যাপ্টারটা আমার পড়া বাকি আছে, আমি এটা পড়বো, আমি ওই চ্যাপ্টারের এক্সামগুলো দিব, ওই কোচিং সেন্টার সবগুলো এক্সামে অ্যাটেন্ড করবো। বাট এখন তুমি আসলে বুঝতেই পারতেছো না তুমি করবাটা কি। তুমি এই চ্যাপ্টার পরে ওই চ্যাপ্টার বাদ দিবা, নাকি ওই চ্যাপ্টার বাদ দিয়ে এই চ্যাপ্টার পড়বা, কোনটা এক্সাম দিবা, কোন কোচিং সেন্টার এক্সাম দিবা, কোনটা দিবা না, কিছুই আসলে তোমার মাথায় কাজ করতেছে না। এই 2 সপ্তাহ তুমি আসলে করবাটা কি। তো সেইটারে একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে, বা তোমার জায়গায় আমি হইলে কি করতাম, বা তোমার জায়গায় যদি আমার একটা ছোট ভাই বোন থাকতো তাহলে আমি তাকে কি উপদেশ দিতাম, বা সহজ কথায় আমি যখন এই মুহূর্তে ছিলাম আমি কি করছিলাম। তো সবার গাইডলাইন একরকম হবে না, সবাই দিক নির্দেশনা একটু আলাদা আলাদা হইতেই পারে। তো তুমি এটাকে কাস্টমাইজ করতেই পারো, তোমার ভালো লাগার বিষয়টা থাকতে পারে, তুমি নিজের মতো করে এটার মধ্যে মডিফাই করে তুমি সেটা ফলো করতে পারো। আর তার আগে যদি আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি, তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন সবাই জানো। এর মধ্যে বায়োলজির দিকে যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা এখানে টোটাল 100 মার্কের 1/3 জায়গা দখল করে রাখছে। অর্থাৎ তুমি যদি বায়োলজিতে কোনো রকমে ভালো করতে পারো, দেখো তার আগে একটা কথা বলি, টোটাল যে 100 মার্ক আছে, 100 মার্কে কিন্তু তোমার 100 পাওয়ার কোনো দরকার নাই। ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য 100 মার্ক লাগে না, 85 পাইলে হয়ে যায়। তো কত পাইলে আসলে তোমার চান্স একদম নিশ্চিত বলা যায়, সেটা হচ্ছে 100তে যদি তুমি 70+ পাই গেছো, 70 আপ পাইছো, তখনই তুমি একদম শিওরলি ক্লিয়ার, তুমি চান্স পেয়ে গেছো। কারণ বিগত বছরগুলোতে আমরা কাটমার্ক যদি দেখি, সর্বনিম্ন একটা বছর আসছিল 58 মার্ক, 258, আর একটা বছর আসছে 272। বাকি সবগুলোই হচ্ছে এই দুইটার মাঝখানে আছে। তো বলতে পারি আমরা 70+ মার্ক পাইলে তোমার চান্স নিশ্চিত। তো সেই জায়গায় 100-র 1/3 মানে 30 মার্কই যেহেতু বায়োলজি, তুমি যদি এই বায়োলজিতে কোনো রকমে তুমি 25 মার্ক কভার করে ফেলতে পারো, বাকি সবগুলা থেকে যদি তুমি 45 মার্ক পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার 70 মার্কস চলে আসে। তার আগে একটা কথা বলি, এই যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্ট হচ্ছে তোমার চান্স পাওয়ার জন্য। আর এই 2টা সাবজেক্ট ইংরেজি এবং জিকে, এগুলো হচ্ছে তোমার পজিশনকে ইমপ্রুভ করার জন্য। তুমি যদি উপরের 3টা সাবজেক্টে ভালো মার্ক পাও, তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে। তুমি চান্স পাবা কি পাবা না এটা শিওর হয়ে যাবে। আর এই 2টা ইংরেজি এবং জিকেতে যে তুমি ভালো মার্ক পাও, তাহলে কিন্তু তোমার পজিশনটা ইমপ্রুভ হবে, তুমি উপরের দিকে মেডিকেলের চান্স পাবা। এখন এতটুকু তো আমরা বুঝতে পারি। এখন তোমার কথা হচ্ছে আসলে এই মুহূর্তে আমি পড়বোটা কিভাবে। তো আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিভাবে পড়াশোনা করবো সেটা নিয়ে আলোচনা করব। প্লাস একটা ছোট্ট রুটিন আমি তোমাকে দিয়ে দিব, রুটিনটার দিকে একটু খেয়াল করো। রুটিনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতেই পারে। তোমার যদি দেখা গেছে কেউ 15 ঘন্টা পড়াশোনা করে পড়া কভার হয় না, তার ক্ষেত্রে আরও পড়া লাগতে পারে। কেউ দেখা গেছে 6-7 ঘন্টা পড়াশোনা করলে তার পড়া কভার হয়ে যায়, তার ওর জন্য ওইটাই যথেষ্ট। তো তোমার ক্ষেত্রে আমি এখানে একটা রুটিন দিয়ে রাখছি, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আমি এতটুকু করে প্রতিদিন পড়াশোনা করতাম। তোমার ক্ষেত্রে তুমি এখানে প্লাস মাইনাস করতেই পারো। তো বায়োলজিতে খেয়াল করো, আমি টোটাল দিচ্ছি যে প্রতিদিন এখন আপাতত তুমি বায়োলজি 1.5 ঘন্টা 3.5 ঘন্টা পড়াশোনা করবা। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি 2টা মিলে হচ্ছে 2.5 ঘন্টা। এখন তোমার প্রশ্ন জাগতেই পারে, এই 2টার প্রতি কেন মাত্র 2.5 ঘন্টা। একটু পরে আমি এটার ব্যাখ্যায় আসতেছি, ব্যাখ্যা দেওয়া লাগবে না, তুমি নিজেই বুঝে যাবা। ইংরেজি 1 ঘন্টা, জিকে 1 ঘন্টা, বায়োলজি কেন 3.5 ঘন্টা, তুমি বুঝতে পারতেছো এটার মধ্যে সবচেয়ে বেশি তোমাকে সময়টা দিতে হবে। কারণ তুমি যদি বায়োলজি 30-এ 25+ মার্ক গেইন করতে পারো, তাহলে তোমার চান্স কিন্তু মোটামুটি অনেকটা আগায় যাবে। আর সম্পূর্ণ এই রিভিশন, এই পড়াটা পড়ার পরে রাত্রে ঘুমানোর আগে তোমার উচিত হবে তুমি যা পড়ছো কি পড়বা, এই রুটিনের মধ্যে তোমার যে টাইমটা দিয়েছে এই টাইমে তুমি কি পড়বা, একটু পরে আসতেছি কি পড়া লাগবে আমি একটু পরে দেখাবো এখানে যে কিভাবে পড়বা। তো এই টাইমটাতে তুমি যা সময় দিছো পড়ার জন্য, রাত্রে ঘুমানোর আগে ওই পড়াগুলো একটু হালকা করে রিভিশন দিবা, একদম শর্ট টাইম রিভিশন যেটা বলে, প্রত্যেকদিন ওটার জন্য 1.5 ঘন্টা রাখবা। আর একটা মাস্ট যে কাজটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে এই পড়াশোনা করার পর তোমাকে বাসায় বসে হইলে অন্তত 2টা এক্সাম দিতে হবে। অধ্যায়ভিত্তিক বলো, চ্যাপ্টার ওয়াইজ বললে চ্যাপ্টার ওয়াইজের কোশ্চেন কম থাকে, পেপার ওয়াইজ বলো অথবা সাবজেক্ট ওয়াইজ বলো। ধরো বোটানি পরীক্ষা দিলে, অথবা জুলজি, অথবা তুমি সম্পূর্ণ বায়োলজি বোটানি জুলজি মিলিয়ে দিলা, অথবা ফাইনাল মডেল টেস্টই বলো। তোমাকে কিন্তু অবশ্যই উন্মেষ, রেটিনা, মেডিকো, বা তুমি যে কোচিং সেন্টার এসসিএস বলো, মেডিওলজি বলো, যেখানে ভর্তি থাকো না কেন, তোমাকে কিন্তু একসেট কোশ্চেন দিয়ে দিয়েছে প্র্যাকটিস করার জন্য বাসায়। ওইগুলা থেকে তুমি ফাইনাল মডেল টেস্ট দিবা। তবে এই ফাইনাল মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এই মুহূর্তে লাস্ট 15 দিনে তোমার কাছে অবশ্যই তুমি যারা বর্তমানে
মেডিকেল ভর্তি প্রিপারেশন নেয় ওরা কখনো একটা কোচিং সেন্টার বা একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে না, ওরা দেখা গেছে 5-6 এমনকি আরও অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে। তো এতগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার পর তুমি কিন্তু বুঝে গেছো যে কোন প্ল্যাটফর্মে কোশ্চেন সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হয়, কোনটা কোশ্চেন এক্সাম দিলে তোমার 70+ মার্ক গেইন হয়, ওই কোশ্চেনগুলো থেকে তুমি এখন ফাইনাল মডেল টেস্ট রিভিশন দিবা, মানে এক্সাম দিবা বাসায় বসে। এমন কোনো কোচিং সেন্টারের কোশ্চেন থেকে এখন বর্তমানে পরীক্ষা দেওয়া যাবে না যেটাতে পরীক্ষা দিলে 50+ মার্ক আসে বা 50± এর আশেপাশে, যেটা দিলে তুমি নিজে ডিপ্রেশনে চলে যাও। তো ওইটা দিয়ে হচ্ছে তোমার ভবিষ্যৎ ডিপ্রেশন বাড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, এখন রাতে বললামই তো প্রত্যেকদিন এই 2 ঘন্টা প্লাস একটু পরীক্ষা দিতে হবে। কথা হচ্ছে আমরা এই রিভিশনটা কিভাবে দিব এটাতে আসে, আমরা একটা একটা করে আসি। ফার্স্ট আমরা বায়োলজিতে যাই। হ্যাঁ, খেয়াল করো, এই বায়োলজির ক্ষেত্রে 2টা সাবজেক্ট, যেহেতু বোটানির জন্য আমি আলাদা করে বলতেছি, জুলজির জন্য আলাদা করে বলতেছি। তো এই জুলজি তুমি যদি আগের মতো করে লাইন বাই লাইন দাগায় দাগায় এখন পড়াশোনা করতে চাও, লাইন বাই লাইন দাগায় তো কেউ এখন পড়াশোনা করবে না, তুমি অবশ্যই আগে থেকেই লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করে ফেলছো কিন্তু, তাই না? আমরা বোটানির ক্ষেত্রে যদি একটু দেখাই, খেয়াল করো, এই যে বোটানির ক্ষেত্রে তুমি অলরেডি কিন্তু লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করে ফেলছো, তার মানে এখন তো আর দাগানো লাগতেছে না। তো জুলজির ক্ষেত্রে যদি আমি এই কথাটা একটু বলি, যে এখন লাইন বাই লাইন দাগায় পড়াশোনার কিন্তু টাইম নাই, তুমি পারবা কিভাবে এতগুলো সাবজেক্ট, কিভাবে তুমি লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করবা? দাগায় পড়াশোনা করা যাবে না, তাহলে কি করতে হবে? ওই যে লাইনগুলো তোমার আগে দাগানো আছে, তাই না, যে ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, এটা হচ্ছে সাবভাইটাল ধরনের, আরেকটা আছে সেমিলিথাল, তাই না? তো আমরা জানি সেমিলিথাল জিনের ক্ষেত্রে হচ্ছে 50%-এর বেশি জীব মারা যায়, আর অন্যদিকে সাবভাইটাল যেটা, এটা তো 50%-এর কম জীব মারা যায়। তো এগুলো অবশ্য তোমার বোল্ড করা আছে, তোমার দাগানো আছে। তো এই দাগানো পড়াগুলা তুমি জাস্ট হচ্ছে যেগুলো বোল্ড করা, তুমি গোল দাগ দিয়ে রাখছো, স্টার দিয়ে রাখছো, এগুলা হালকা করে রিভাইজ দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার এখন তোমাকে এইভাবে রিভাইজ দিতে হবে, কিন্তু এটা করতে গেলেও কিন্তু তোমার হিউজ পরিমাণ টাইম তোমার দিতে হয়। তুমি 3.5 ঘন্টার মধ্যে আসলে পারবা না। যে তুমি যদি প্রত্যেকদিন 2টা চ্যাপ্টার রিভাইজ দিতে চাও, তাহলে তো 3.5 ঘন্টার মধ্যে এত কিছু করা যাবে না। তো তাইলে কি করা যায়? এখন তোমাকে যেটা করতে হবে, এই জুলজির ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে আলাদা হিসাব, জুলজির ক্ষেত্রে দেখবা আমাদের গাজী আজমত স্যারের যে বইটা আছে, এই বইয়ের শেষের দিকে এরকম অনুশীলনীর কিছু এমসিকিউ দেওয়া থাকে। তোমার কাজ হচ্ছে বিগত বছর, গত বছরই এই যে বইয়ের শেষের দিকে যে এমসিকিউ, এখান থেকে 11টা না 12টা এমসিকিউ চলে আসছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে এমসিকিউগুলো থাকে, যেমন হায়ালিন তরুণাস্তি পাওয়া যায় কোথায়, দ্বিতীয় কশরুকার অপর নাম কি, আমরা জানি এখন দ্বিতীয় কশরুকা, আমার এখানে কোন দ্বিতীয় কশরুকা এটা কিন্তু বলে নাই, যাই হোক আমরা জানি যদি আমরা সার্ভাইকাল ধরি, দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার আরেক নাম হচ্ছে আমাদের এক্সিস। তো এইভাবে হচ্ছে তোমার এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অধ্যায়ের শেষের দিকে যে এমসিকিউগুলো আছে সবগুলো তোমাকে কষ্ট করে পড়ে নিতে হবে, এবং যেটা অ্যান্সার এটাতে টিক দিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে আবার রিভাইজ দিতে আসলে তুমি অ্যান্সার খোঁজা না লাগে, এখান থেকে দেখে নিতে পারো। তো কোনগুলো স্কিপ করবা, যেমন এই যে বহুপদী সমাপ্তি সূচক, তারপর হচ্ছে উদ্দীপক সম্বলিত যেগুলো, এগুলো আপাতত তোমার পড়ার দরকার নেই, এগুলো তো এইচএসসির জন্য। তো জুলজি হচ্ছে তুমি এখন মেইন বই পড়ার কোনো দরকার নাই, মেইন বই পড়বা, বাট মেইন বইয়ের যে অধ্যায়ের যে কন্টেন্টগুলো আছে এগুলো পরে তুমি কভার করতে পারো না, তুমি এই বই শেষের দিকে যে এমসিকিউগুলো আছে এগুলো তুমি কন্টিনিউ করবা। যদি তুমি কোনো একটা এমসিকিউ পড়তে যে আটকে যাও, যে মুখমণ্ডলস্থিতে ভোমারের সংখ্যা কয়টা, আমরা জানি ভূমি দিয়ে মনে রাখছিলাম ভোমার মেন্ডিবল দুইটাই একটা একটা করে থাকে, বাট তুমি মনে নাই, এটা তখন বই খুলে একটু চেক করে নিবা আসলে এটা একটা কিনা, এটা কাজ করতে পারো তুমি। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউগুলো তুমি কভার করে ফেলবা, আর এটা কভার করতে যে যেগুলোতে আটকাবা সেটাই বইয়ে দেখে নিবা। কিন্তু বোটানির ক্ষেত্রে এটাতে একটু কষ্ট করা লাগবে তোমাকে বেশি, কারণ বোটানি আবুল হাসান স্যারের বই যে বইটা, এই বইয়ের মধ্যে এরকম অধ্যাভিত্তিকভাবে এমসিকিউ হয়তো আমার যতটুকু জানা আছে দেওয়া নাই। তো এটার জন্য তোমাকে মেইন বইটা আবার রিভাইজ দিতে হবে। এখন রিভাইজ দেওয়ার ক্ষেত্রে কি তুমি আবার দাগায় দাগায় পড়াশোনা করবা কিনা, না এটা সম্ভব না কোনোদিনও। এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি আগে থেকে অবশ্যই দাগায় রাখছো যে বিজ্ঞানী রবার্ট হুক, ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কার্ল পি সোয়ানসন। আসলে কিন্তু এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা পয়েন্টই। তো এগুলো তোমার অবশ্যই আগে থেকে স্টার দেওয়া আছে, বোল্ড করে তুমি মার্কার দিয়ে করে রাখছো, এই বোল্ড লাইনগুলো তুমি খালি রিভাইজ দিবা। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে বোটানি একটু কষ্ট করা লাগবে, তুমি মেইন বইটা রিভাইজ দিতে হবে। প্র্যাকটিস কই থেকে করবা, প্র্যাকটিস করার জন্য তুমি অবশ্যই কোনো কোচিং সেন্টারে যদি ভর্তি হয়ে থাকো সেখানে অবশ্যই প্র্যাকটিস বুক দেওয়া আছে, ওইটা থেকে প্র্যাকটিস করা লাগবে, কিছু করার নেই। বাট জুলজির ক্ষেত্রে প্র্যাকটিস কিন্তু তুমি মেইন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো থাকে সেটা করলে হয়ে যাচ্ছে। এটা গেলে হচ্ছে আমার বায়োলজি রিভিশনের ক্ষেত্রে। এক্সাম তো তুমি দিবাই, তোমার যে এক্সাম বুক থাকবে অথবা ফাইনাল মডেল টেস্টের জন্য যে এমসিকিউগুলো থাকবে এগুলো থেকে এক্সাম দিবে, এটা বায়োলজি রিভিশনের ক্ষেত্রে। এবার আসি আমরা হচ্ছে আমাদের ফিজিক্স রিভিশনের ক্ষেত্রে। আমরা যদি একটু ফিজিক্সে চলে যাই, দেখো ফিজিক্সে তুমি এখন মেইন বই ধৈরা দেখা দেখা পড়ার সময় না। ফিজিক্সে তো মেইন বইয়ের কন্টেন্টটা খালি ম্যাথ আর ম্যাথ দিয়ে পুরো রাখছে, তুমি আসলে এখন খুঁজে পাবা কেমনি, আর এগুলো অবশ্যই আগে পড়া ফেলছো তুমি। কিন্তু এখন তোমার লাস্ট মুহূর্তে তুমি কি করবা, লাস্ট মুহূর্তে সেম কথা। দেখো আমাদের লাস্ট মুহূর্তে ফিজিক্সের ক্ষেত্রেও
বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে দেখবা আমাদের ইসহাক স্যার, এখানে কেবলমাত্র এক স্যারটা বলা হবে না, ইসহাক স্যার এবং তপন স্যার, দুইজন স্যারেরই বই শেষের দিকে দেখবা অনুশীলনী শেষে এরকম হচ্ছে এমসিকিউ দেওয়া থাকে। এই প্রত্যেকটা এমসিকিউ তোমাকে দেখতে হবে। তো এমসিকিউগুলো পড়ার সময় একটু কয়েকটা এমসিকিউ স্কিপ করতে হবে। যেমন এই যে নিচের কোনটা সঠিক, এটা হচ্ছে বহুপদী সমাপ্ত সূচক, এটা পড়া তো তোমার কোনো লাভ নাই, এটা স্কিপ, তাহলে আমাদের কন্টেন্ট কমে গেল। তো এই যে এমসিকিউটা, এই এমসিকিউর সমাধানটা কি, তুমি সমাধানটা করবা। যদি সমাধানটা অবশ্যই অনেকে করছো, সমাধানটা যদি ব্যাখ্যা তোমার রাখতে মন চায় ব্যাখ্যাটাই কর্নারে লিখে রাখতে পারো, যাতে আরেকবার রিভাইজ দিতে সুবিধা হয়। যদি তুমি আরেকবার রিভাইজ দেওয়ার সময় পাবা কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এটার অ্যান্সার কোনটা, ধরো অ্যান্সার যত হয় তুমি অ্যান্সারটার পাশে টিক দিয়ে এটা সলভ করে ফেললা। এইভাবে তুমি একটা একটা করে, তোমাকে যদি আমি দেখাই নিচের দিকে খেয়াল করো, নিচের বস্তুসমূহের মধ্যে কোনটার গতিশক্তি সবচেয়ে বেশি। দেখো এটা অ্যাডমিশন টেস্ট বইতে আসছে, তারপর আমি যদি একটু মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে, এরকম কয়েকটা দেখাই, খেয়াল করো। এই যে এটা দেখো গতিশক্তির মাত্রা কোনটি, দেখো আমাদের এইচএসসি বোর্ডে কতবার আসছে, অ্যাডমিশন টেস্ট ডিইউতে আসছে, তারপরে আমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে এরকম করতে, এই যে এইগুলো দেখো তুমি কতবার আসছে। তো এগুলোই কিন্তু, এই যে এইগুলো দেখো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে আসছে কিনা দেখি। তো এই এমসিকিউগুলো বইয়ের শেষের দিকে যে এমসিকিউগুলো, এগুলোই কিন্তু এখন বর্তমানে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে দেয়। তো তোমরা সবাই জানো বিগত বছরগুলোতে ইসহাক স্যার আর তপন স্যারের বইয়ের শেষের এমসিকিউগুলো কিন্তু হুবহু তুলে দিয়ে দেয়, একদম হুবহু তুলে দিয়ে দেয়। তো আমার কথা হচ্ছে হুবহু তুলে দেওয়া মানে যে হুবহু মুখস্থ করা জিনিসটা এমন না। তোমরা যারা মেইন বই আগে থেকে পড়াশোনা করছো, তোমরা ম্যাথের সূত্র জানো, কেমনে কি করে সব জানা আছে, এখন তোমার কাজ হচ্ছে ওইগুলো অ্যাপ্লাই করে এগুলো সলভ করে ফেলা। তাহলে দেখা গেছে এই প্রশ্নটা যখন হুবহু আসবে, তুমি তার মুখস্থ করো নাই, তুমি বুঝে শুনেই পড়ছো, তো তোমার কাছে এটা হুবহু দেখবা যখন সামনে আসবে কমন পড়ে গেছে, তখন দেখবা অনেকটা মুখস্থর মতো লাগবে। আমি বলতেছি না মুখস্থ করে মুখস্থ অ্যান্সার করো, আমার কাছে বুঝে পড়ে মুখস্থ অ্যান্সার হয়ে যাবে। আর কি পড়বা ফিজিক্সের জন্য, ফিজিক্সের জন্য তুমি দেখবা এই এমসিকিউর আগ মুহূর্তে কিছু কন্টেন্ট দেওয়া থাকে, মানে পুরোটা অধ্যায়ের একটা থিওরিটিক্যাল, এই যে এক থেকে শুরু করে প্রায় 40-50টা লাইন দেওয়া থাকে। এই লাইনগুলো থেকে কিন্তু আমার ডিরেক্ট এমসিকিউ চলে আসবে। যেমন তড়িৎ বল, সংরক্ষণশীল বল, এই লাইনগুলো কিন্তু আমার এমসিকিউর কন্টেন্টের মধ্যে চলে আসবে, ক খ যে কোনো অপশনের মধ্যে। সান্দ্র বল, অসংরক্ষণশীল বল, কোনটা অসংরক্ষণশীল বল, এরকম ডিরেক্ট কিন্তু চলে আসবে। তো এই কন্টেন্টটা হচ্ছে ফিজিক্সের রিভিশনের ক্ষেত্রে তোমাকে রাখতে হবে। এখন মেইন বই দেখা দেখা পড়ার তোমার আর কোনো টাইম নেই, ফিজিক্সের ক্ষেত্রে রিভিশন সিস্টেমটা হচ্ছে এমন। এবার আসি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে, যে কেমিস্ট্রি আমরা কীভাবে পড়বো। সেক্ষেত্রে এক্সট্রা যে জিনিসটা হবে, তুমি কেমিস্ট্রি তোমার বইয়ের ক্ষেত্রে দেখবা যে বইয়ে যে রিডিংগুলোর মাঝখানে হচ্ছে এরকম করে বক্স দেওয়া থাকে, তাই না? যেমন অ্যাসিটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, আমরা দুইটা জানি, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে অ্যাসিটিপি, তাই না? তো এই যে কন্টেন্টগুলো, এই ছোট ছোট বক্সের যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো কিন্তু তোমার হুবহু একদম কোনো চেঞ্জ ছাড়া হচ্ছে সাবজেক্ট চোখে পড়ে, তো এগুলা এই হুবহু কিন্তু ডিরেক্ট এটা তুলে দিয়ে দেয়। তো কেমিস্ট্রির ক্ষেত্রে এটা পড়তে হবে। দ্বিতীয় আর কি পড়তে হবে, হাজারীয় নাকসারের যে বই আছে, ওই বইয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে রাখবে এরকম বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকে। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো থেকে বর্তমানে কেমিস্ট্রি হুবহু প্রশ্ন উঠে দেয়, বর্তমানে কোশ্চেন টাইপ হয়ে গেছে এমন। তোমাকে আমি এটা আবার বলতেছি, আমি এটা বলতেছি না যে এটা হুবহু মুখস্থ করো, এটা মুখস্থ করে তুমি মনে রাখতেও পারবো না, এত সহজ না। তুমি যখন মেইন বই ভালো করে তোমার আয়ত্ত থাকবে তখন তুমি এগুলো পারবা। কিন্তু এগুলো থেকে যদি হুবহু দিয়ে দেয়, তো তুমি এটা যদি আগে থেকে পড়ে যাও, তুমি পরীক্ষার হলে যখন কোশ্চেনটা দেখবা, তোমার কাছে জিনিসটা কি একটা ভালো লাগার কারণ হবে। তুমি যখন দেখবা এই প্রশ্ন আমি পরে আসছি, হুবহু এটাই চলে আসছে, সেখানে দেখবা তোমার সমাধান করা নাও লাগতে পারে, তুমি দেখে অ্যান্সার করে ফেলতে পারবা। এই এমসিকিউগুলো তোমাকে প্রত্যেকটা সমাধান করতে হবে। শুধু কি আমরা হাজারীয় নাকসারের বই পড়বো না, এখানে আমাদের আরেকটা স্যারের বই পড়তে হবে। এখানে আমাদের হাজারীয় নাকসারের সাথে সাথে হচ্ছে কবি স্যার, গাজী আহসানুল হক কবি স্যার, ওই কবি স্যারের বইয়ের যে এমসিকিউগুলো সেগুলো আমাদেরকে সলভ করে ফেলতে হবে। তো কেমিস্ট্রি ক্ষেত্রে এটা মেইন বই এখন আর পড়ার টাইম নেই, শেষের দিকের এমসিকিউগুলো তোমাকে সলভ করতে হবে। সলভ করতে গেলে দেখবে মেইন বইয়ের খুঁটিনাটি আবার পড়া হইতেছে, এইভাবেই তোমাকে বর্তমানে রিভাইজ দিতে হবে। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী সাবজেক্ট, সেটা হচ্ছে আমরা ইংরেজি এখন বর্তমানে কিভাবে হচ্ছে রিভাইজটা দিব। তো ইংরেজির ক্ষেত্রে খেয়াল করো, তোমরা এখন আবার আগের মতো সময় নেই যে সম্পূর্ণ ইংরেজি বইটাকে একসাথে রিভাইজ দেওয়া, এটা এখন আর পসিবল না। তো ইংরেজি ক্ষেত্রে তুমি দেখবা যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা টপিক থাকে, এটা টপিক ওয়াইজ আমরা পড়াশোনা করি। যেমন হচ্ছে আমাদের প্রিপোজিশন, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, প্রিপোজিশন, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক আমাদের আছে। তো এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, এইভাবে সিরিয়াল যদি আমরা করি উপর থেকে নিচের দিকে, তাইলে আমরা আগে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো দ্বারা যদি আমরা শুরু করি, তাহলে আমরা প্রায় 20 থেকে 25টা টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ 10 থেকে 15টা, ওই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক এখন তুমি যদি আবার রুলস সহকারে পড়তে যাও, আসলে এটা এখন তুমি টাইম পাবা না। তুমি ধরো হচ্ছে তুমি ডিগ্রি পড়তে গেছো, ডিগ্রি রুলস পড়তে গেছো না, এই টাইমটা তুমি আর পাবা না। তাহলে তুমি কি করবে, এখন রুলস পড়া ছাড়া তুমি যেটা করবা, বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছিল কোথায় কোথায়, বিসিএস এ, তারপর হচ্ছে ডিইউতে,
তারপর হচ্ছে বিভিন্ন চাকরির যে পরীক্ষার যে প্রশ্নগুলা, চাকরির পরীক্ষা প্রশ্নগুলো সবগুলোই দেখবা যে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে প্রায় 200 300 400 করে কোশ্চেন থাকে। তো এতগুলো কোশ্চেন তো এখন তোমার পক্ষে রিভাইজ দেওয়া সম্ভব না। তুমি যেটা করবা যে প্রায় প্রত্যেকটা টপিক থেকে 100 থেকে 150টা এমসিকিউ করার জন্য তুমি সলভ করবা। এখন কথা হচ্ছে সলভ করা তো আসলে এত সোজা না। তোমরা যারা অলরেডি সলভ করছে তোমরা জানো এগুলো সলভ করা যায় না, নিজে নিজে টিচার লাগে, হেল্প লাগে। তো এটার জন্য তুমি একটা বই ফলো করতে পারো। তোমরা যারা ইংরেজি বই ফলো করো, অনেকে ভুল বই ফলো করো, তো তোমরা অ্যাপেক্স মাস্টার এরকম অনেক বই পড়ো। তো দেখা গেছে অ্যাপেক্সের মধ্যে অনেক ক্ষেত্রে যে অধিকাংশ কোশ্চেন 90% কোশ্চেনের কোনো সমাধান দেওয়া থাকে না, ব্যাখ্যা দেওয়া থাকে না। বাট একটা বই আছে, তোমরা অনেকে জানো বইটার নাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সাম এই বইটা, এটা তুমি গুগলে এটা সার্চ দিলে এটা হচ্ছে বইয়ের ছবি পেয়ে যাবা, এবং তুমি দোকানে গিয়ে এটা বললে তোমাকে দিয়ে দিবে। এই বইটা 90% কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে। বইটা যখন তোমার সামনে রাখবা তোমার কাছে মনে হবে একটা টিচার তোমাকে ইংরেজি পড়াচ্ছে। তুমি দেখলে সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে এখানে, যার কারণে তোমার জন্য ইজি হয়ে যায়। তো এই বইটা তুমি চাইলে এখনো কিনতে পারো, কোনো সমস্যা নাই। এই বইটা ফলো করে হইলেও তুমি প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে 100 থেকে 150টা এমসিকিউ সলভ করো। সবগুলো সলভ করার কোনো দরকার নাই। তুমি একটার যে 300টা এমসিকিউ আছে 300টা সলভ করলা, এটা করতে যে 5টা টপিক পড়লা, বাকি আরো 20-15টা টপিক রিভাইজ দিলা না, কাজটা তো হইলো না। এবার যদি আমরা চলে আসি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে জিকে। তো জিকের ক্ষেত্রে তো তোমরা জানো বর্তমানে আমাদের দুইটা টপিক যুক্ত গেছে, একটা হচ্ছে জাতীয় প্লাস আমাদের ইন্টারন্যাশনাল, তাই না? যে এটা আগে ছিল ইন্টারন্যাশনালটা, মাঝখানে বাদ দিছে, এখন নতুন করে আবার অ্যাড করছে। তো ইন্টারন্যাশনাল আসলে তুমি কি ফালায় কি পড়বা এটা আসলে তুমি নিজেও জানো না, আমরাও জানি না আসলে কোথা থেকে প্রশ্ন আসলে করবে। তো আসলে ইন্টারন্যাশনাল নিয়ে তোমার হচ্ছে তুমি বিশাল বই নিয়ে তুমি রিভাইজ দিয়ে আসলে কিচ্ছু করতে পারবে না, সম্ভব না এটা। তো ইন্টারন্যাশনাল নিয়ে আমি একটু আগে বলি। এটার জন্য তুমি যেটা করতে পারো, জাস্ট ছোটখাটো কিছু বই দেখবা ক্যাপসুল বাইর হয়, বা তুমি যে কোনো লাইব্রেরিতে যদি বলো ইন্টারন্যাশনাল জিকের জন্য ছোটখাটো কোনো বই আছে কিনা, ক্যাপসুল আছে কিনা, তোমাকে দেখো কয়েকটা বই দিবে। তুমি খুঁজলেই, তুমি নিজে হচ্ছে বই উল্টায় পাল্টায় দেখলে কিছু বই দেখবা তোমার ভালো লাগবে, যে অল শর্ট টাইমে একটা রিভাইজ দেওয়া যায়। এবং মানে মূল কথা, বড় যে বইগুলো থাকে এগুলোর মধ্যে অনেক হিউজ পরিমাণ পড়া, তো এইগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ যে পড়াগুলো আছে এগুলো নিয়ে ছোট্ট একটা বই বাইর করে, ওইটাই হচ্ছে ক্যাপসুল। ওই বইটা থেকে তুমি বর্তমানে ইংরেজি ইন্টারন্যাশনালটা হচ্ছে রিভাইজ দিয়ে দিতে পারো। আর জাতীয় ক্ষেত্রে বর্তমানে জাতীয়তে কোশ্চেন সবচেয়ে বেশি আসতে পারে হচ্ছে রিসেন্ট কোশ্চেনগুলো। হ্যাঁ, তো রিসেন্ট কোশ্চেনের মধ্যে বুঝতে পারতেছে আন্দোলন যেহেতু হয়েছে, আমরা আন্দোলন করছি আর তোমরাও করছো, তো স্বাধীন দেশ থেকে নতুন করে এই বছর যদি কোশ্চেন না করে তাহলে করবেটা কখন? তো এই রিসেন্ট কোশ্চেনগুলো পড়ার ক্ষেত্রে কোন কোন মাসেগুলো পড়বা? যেহেতু জুলাই আন্দোলন শুরু হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখতে পারো, আবার নাও দেখতে পারো, নভেম্বর, ডিসেম্বর এগুলো দেখার দরকার নাই, কারণ কোশ্চেন অলরেডি করে ফেলছে কিন্তু। হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর দেখতে পারো, সমস্যা নেই। তো কোশ্চেন অলরেডি করে ফেলছে, তো ডিসেম্বরে সাম্প্রতিক কোশ্চেন পড়া তো তোমার কোনো লাভ নাই। এই যে 4টা মাস আছে, এই 4 মাসে যে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে, এই সাম্প্রতিক জিকেগুলো তোমাকে কালেক্ট করে নিতে হবে। এবং সাম্প্রতিক জিকের জন্য তুমি এই প্রত্যেক মাসে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে তুমি এগুলো কোথা থেকে পাবা? আসলে এই কোথা থেকে পাবা এটার জন্য তোমাকে আমি সোর্স বলতে পারি, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাকে এই 4টা মাসের জন্য কি কি জিকে পড়বো আমি তোমাকে দিয়ে দিতে পারি। আমি নাম্বার দিয়ে দিলাম 031313। তো আমি আমার সোর্সটা বলে দিই, সেটা হচ্ছে ভুলেই তো গেলাম, হ্যাঁ মনে পড়ছে, লাইভ এমসিকিউ। লাইভ এমসিকিউ নামে হচ্ছে তুমি একটা অ্যাপ পেয়ে যাবা। অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবল, এটা বিসিএস এর প্রিপারেশনের জন্য মূলত। ওইটার মধ্যে প্রত্যেক মাসের যে সাম্প্রতিক জিকেটা, এই জিকের হচ্ছে একটা পিডিএফ পাওয়া যায়। তোমরা কেউ যদি ওখান থেকে ইনস্টল করে ডাউনলোড করতে, যেহেতু মানে সময় নষ্ট মনে হয় তোমার কাছে, তাহলে তুমি আমাকে নক দিয়ে আমি তোমাকে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তো তুমি রিসেন্ট জিকেটার উপরে একটু জোর দাও। জাতীয় থেকে যে শুধু রিসেন্ট আসবে এমন না, 2-3টা তো জাতীয় থেকে থাকবেই। আর আরেকটা টপিক থেকে যেখান থেকে একবার ছোট্ট করে পড়লে তুমি একটা এমসিকিউ কমন পেয়ে যাবে, একদম আমি শিওর দিয়ে বললাম। সেটা হচ্ছে এবারের বাংলাদেশে বিপিএল খেলা নিয়ে। বাংলাদেশে ক্রিকেট খেলা থেকে একটা এমসিকিউ থাকবেই। তো বিপিএল নিয়ে আমি যদি বলি, বাংলাদেশে বর্তমানে বিপিএল তো বুঝো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মানে ক্রিকেট খেলা একটা। বাংলা যারা অনেকে মেয়েরা বেশিরভাগ ক্রিকেট খেলা দেখে না, পছন্দ করে না বা বুঝেই না সহজ কথায়। তো বাংলাদেশের বিভিন্ন বিভাগ হচ্ছে ক্রিকেট খেলা হয়, বিভিন্ন বিভাগ আন্তঃবিভাগের মধ্যে, এটা হচ্ছে বিপিএল। তো বর্তমানে এটা 11তম মাস চলতেছে, এমসিকিউতে আসতে পারে। এবার এই 11তম মাস হচ্ছে আমাদের টোটাল কয়টা দল অংশগ্রহণ করতেছে? 7টা দল, এটা এমসিকিউতে আসতে পারে। তো প্রথম যে ম্যাচটা হয়েছে, প্রথম ম্যাচ হচ্ছে আমাদের আজকেই হয়েছে, আমি আজকে ভিডিও শুট করতেছি, রাজশাহী এবং বরিশালের মধ্যে, যেখানে কিন্তু আমাদের বরিশাল অলরেডি জিতে গেছে। তো এগুলো তো আগে থেকে ঠিক করা ছিল কার খেলা হবে। তো এইগুলা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। বিপিএল আবার সাম্প্রতিক বাংলাদেশ কোন দলের সাথে হচ্ছে টি20 সিরিজ জিতছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদি এটা আসবে না, কারণ কোশ্চেন অলরেডি হয়ে গেছে, এটা আসার সম্ভাবনা খুব কম। বা এটা আসতে পারে বাংলাদেশ সর্বশেষ কোন দলের সাথে
ক্রিকেটের সিরিজ ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নামে একটা দল। হ্যাঁ, তোমরা যারা জানো এগুলো তো আগে থেকে ঠিক করা ছিল, তো এগুলো কোশ্চেন অলরেডি হয় দিয়েও দিতে পারে। তো এখান থেকে যে কোনো একটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। ক্রিকেট খেলা নিয়ে আমি আবার বলতেছি একটা এমসিকিউ থাকবেই, কারণ বাংলাদেশ জাতীয় খেলা হাডুডু হইলেও বাংলাদেশের মনের খেলা, মানুষের হৃৎপিণ্ডে, মানুষের মনে মনে গেঁথে আছে একটা খেলা, সেটা ক্রিকেট খেলা। এটা থেকে এমসিকিউ থাকবে, তো জিকে তুমি এভাবে আঁকাও, কোনো প্রবলেম নেই। আর তৃতীয় একটা কথা হইতেছে, লাস্ট কথা দিয়ে আমি শেষ করি, কি একবার প্রথম বলতেছি, দ্বিতীয় বলতেছি, তৃতীয় কোথায় কি বলতেছি নিজে জানি না। তো দেখো, দিন শেষে মেডিকেলের চান্স পাওয়ার জন্য 3টা জিনিস লাগে। 1 পরিশ্রম, 2 ভাগ্য, ভাগ্যটা 3-এ দেওয়া তো ভালো ছিল, আর চতুর্থ হচ্ছে দোয়া। হ্যাঁ, এখন বুঝবা না, যেদিন চান্স পাবা না পরীক্ষা দিবা, যেদিন 2 দিন পরে দেখবে রেজাল্ট দিয়ে দিচ্ছে, শুক্রবারে পরীক্ষা হইলে শনি রবি সোমবারে রেজাল্টটা পাই যাবা, সেদিনে বুঝবা যে আসলে 3টা জিনিস লাগে, পরিশ্রম ভাগ্য দোয়া। একটা মিস হয়ে গেলে তোমার চান্স হবে না, সেদিন বুঝবা, একদম হারে হারে টের পাবা, সত্যি কথা বলতে। তো দেখো, তোমার যদি এই সেক্টরে তোমার তকদিরে না থাকে, তোমার সাদা অ্যাপ্রন, তাহলে আসলে কিছু করার নাই। তুমি মনে রাখবা যে তোমার তকদিরে যা আছে, যেটা মঙ্গল আল্লাহ তাআলা সেটাই রাখছেন। তোমার এই তকদিরে বা তোমার ভাগ্যে তোমার জন্য এই মেডিকেল সেক্টর মঙ্গলজনক নয়, এজন্য তুমি চান্স পাবা না। এটা বিশ্বাস রেখে তুমি পড়াশোনা করো, যে চান্স আমাকে পাইতেই হবে এরকম মেন্টালিটি রাখা যাবে না, যে আল্লাহ তাআলা যদি আমার জন্য এখানে মঙ্গল রাখেন তাহলে আমি চান্স পাবো, বাট আমি পরিশ্রম করে যাবো, যদি ভাগ্যে থাকে হবে। আর এটা মনে রাখবা যে সবার দোয়া তোমার সাথে আছে। আমি তোমাকে চিনি না চিনি, তুমি হয়তো আমাকে চিনো না, জীবনে প্রথমবারের মতো দেখছো, আমিও তোমার চিনি না, বাট দোয়া তো আমরা সবার জন্যই করি। আসলে যার কপালে আছে সে চান্স পাবে, যার কপালে নেই সে চান্স পাবে না। তো এটা তুমি মাথায় রেখে প্রিপারেশন নাও, যে মেডিকেলের চান্স না হলে আমি অন্য জায়গায় পড়াশোনা করবো, আমার কোনো প্রবলেম নেই, আমার ব্যাকআপ আছে। বাট তো যখনই তুমি বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে, অনেকে বলে যে এরকমভাবে পরিশ্রম করো যে আমি মেডিকেলেই পড়তে হবে, এটা বোকার মতো কথা। কেন রে বাবা, যে প্রফেশন গেলে একটাই আছে। তো তুমি যখন বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে, তখন দেখবা তোমার যে সীমাবদ্ধতা চলে আসছে। সহজ কথা, দেখবা কিছু বাবা মা বলবে যে তোকে ফার্স্ট হইতে হবে, তোকে কোনো একটা এক্সামে ফার্স্ট হইতে হবে। এখন তুমি বলো, একটা স্কুলে স্টুডেন্ট আছে 500 জন, কিন্তু প্রথম পজিশন কয়টা? একটা। তো ওই স্কুলের মধ্যে যতজন ছেলে মেয়ে ভর্তি হয়, সবার বাবা আমার ইচ্ছা কি ফার্স্ট হওয়া না, কিন্তু ফার্স্টের সিট কয়টা? একটা। তাহলে ফার্স্ট হবে কয়জন? একজন। তাহলে জিতলে কয়জন? একজন। বাকি 499 জনের লুজার। তাহলে তুমি যদি তোমার সন্তানকে হারতে শিখাও, তাহলে ওই সন্তান তোমার থেকে কি শিখবে? আমরা সকালবেলা অ্যালার্ম দিই ঘুম থেকে ওঠার জন্য, কয়টা বাজে অ্যালার্ম দিই? 5টা বাজে অ্যালার্ম দিই, তাই না? বা 5:30 বাজে অ্যালার্ম দিই, কিন্তু ফার্স্টেই সকালবেলা অ্যালার্মটা বাজার সাথে সাথে বন্ধ করে দিই। তাহলে দিনে প্রথম নিয়ে তো তুমি ভুল করে ফেললা, ভঙ্গ করে ফেললা, সারাদিন তোমার কেমনে ভালো যাবে? তুমি যদি ভাবো যে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, চান্স না পাইলে তো তুমি লুজার, দেখছো তুমি আর কোথাও চান্স পাবা না। এই জন্য এমন মেন্টালিটি রাখা যাবে না, মেডিকেলে চান্স পাইলে ভালো, না পাইলে আমার জন্য আরো ভালো, অন্য কোথাও আমার মঙ্গল লেখা আছে, তখনই তুমি মেডিকেলে চান্স পাবা। যদি মনে করো এখানে আমার চান্স পাইতেই হবে, তোমার চান্স কোনোদিনই হবে না। তুমি সব কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো, মানসিকভাবে স্ট্রং থাকো, তাইলে হচ্ছে তোমার জন্য চান্স হবে। আর দ্বিতীয় কথা, দেখো আবার উল্টাপাল্টা বলতেছি, সরি, দ্বিতীয় তৃতীয় প্রথম বারবার উল্টাপাল্টা বলতেছি, মানে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তেজিত হবেন না। কার? সাংবাদিক দীপ্তি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, নিজে তো খাই ফেলছে। সেটা হচ্ছে, আমরা কে কেমন ইবাদত করি আমরা জানি না আসলে, তারপরেও ইবাদত অন্যকে করতে বলা তো অপরাধ কিছু না, তাই না? তো আমার কথা হচ্ছে, এমন একটা মুহূর্ত, তুমি যদি মানসিক প্রশান্তি পেতে চাও, ডিপ্রেশন থেকে বাঁচতে চাও, নিজের মনের মধ্যে সাহস যোগাইতে চাও, আমার কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করো, ইবাদত করা ট্রাই করো, আল্লাহর কাছে চাও। আসলে আল্লাহ তাআলা যদি তোমার তকদিরে না রাখেন, উনি যদি তোমাকে তকদিরে না রাখেন, তোমাকে চান্স না দেন, তোমার আসলে চান্স হবে না। তো সবাই নিজের ধর্ম অনুসারে হচ্ছে ইবাদত করো, সবাই হচ্ছে প্রার্থনা করো, বেশি বেশি করে পরিশ্রম করো, আর চেষ্টা করো বর্তমানে অনলাইনে একটু সময় কম দেওয়ার জন্য। বেস্ট অফ লাক। আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি, ছোট মানুষ, অনেক কিছু গুছিয়ে বলতে পারি না, যতটুকু পারছি বলছি। যদি চান্স হয়, কষ্ট করে এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাওয়া যে আমার চান্স হয়েছে, আমি রিপ্লাই দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।